হয়ে গেছে বিশ্বকাপের নকআউট পর্বের সমীকরণ মেলানোর হিসাব। কে বাদ পড়বে, কে যাবে পরের রাউন্ডে, আর কোথায় আপসেট হতে পারে সেটা নিয়ে আলোচনা চলছে পাড়ার দোকানে, বন্ধুদের আড্ডায় অথবা সোশ্যাল মিডিয়াতে। স্পোর্টস এক্সট্রাতে বিশ্বকাপ নিয়ে গল্প করতে আমাদের সাথে আজকে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশিবার সাফে খেলা বিপ্লব ভট্টাচার্য। বিপ্লব ভাই, কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। বিপ্লব ভাই, এবারে 48 দলের বিশ্বকাপ প্রথমবারের মতো অনেকগুলো ম্যাচ, শুরুর দিকে অনেক দর্শকরা, অনেক ক্রীড়া বিশ্লেষকরা বলছিলেন যে একটু বোরিং হয়ে যেতে পারে। আপনি একজন সাবেক ফুটবলার হিসেবে কেমন দেখছেন? আমার কাছে কোনো বোরিং মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে যে এক্সাইটিং একটা বিশ্বকাপ হচ্ছে, এবং যে দলগুলো 48টা দেশ এই বিশ্বকাপে অংশগ্রহণ করছে সবাই তাদের যোগ্যতা দিয়ে সর্বোচ্চ লেভেলে খেলে কিন্তু বিশ্বকাপে এসেছে। আর এই প্ল্যাটফর্মে এসে যদি দেখেন, ছোট কুয়াশা থেকে শুরু করে ক্যাপ ভার্দে যে অসাধারণ পারফর্ম করেছে এই বিশ্বকাপে, সো আমার মনে হয় এটা ইতিহাসে আমার মনে হয় কোনো বিশ্বকাপ ঘেটে পাবে না যে এই ধরনের একটা ছোট টিম, দুই তিনটা ছোট টিম অসাধারণ ফুটবল খেলেছে এবং সবার দৃষ্টি কেড়েছে। খেলোয়াড়ি জীবনে আপনি গোলকিপার ছিলেন, এবারের বিশ্বকাপে গোলকিপার নিয়ে অনেক আলোচনা হচ্ছে। গোলকিপার হিসেবে আপনার মতামতটা কি? দেখুন, এই বিশ্বকাপে আমার কাছে মনে হয় যে গোলকিপিং জায়গাটা আউটস্ট্যান্ডিং ছিল, এবং রূপকথার গল্পের মতো মনে হতো যে ছোট্ট টিমের গোলরক্ষকরাই মহানায়ক। বিশেষ করে ক্যাপ ভার্দের গোলরক্ষকের কথা বলবো, কোয়াসার গোলরক্ষকের কথা বলবো, মেক্সিকান গোলরক্ষক, পাশাপাশি জাপানের গোলরক্ষক সুজুকির কথাও বলবো, এবং সৌদি আরবের গোলরক্ষকের কথা বলবো। পাশাপাশি যদি বলি বেশ কয়েকজন, দেখুন এস্টাবলিশড গোলরক্ষক যারা আছে, আমরা ভাবি যে নোয়ারের কথা, নোয়ার, কোর্তোয়া, এমিলিয়ানো মার্টিনেজ, সো এরা তো আছেই, কিন্তু নতুন গোলরক্ষকরা যারা পারফর্ম করছেন ছোট্ট টিমের, যে প্রথম ম্যাচটাই যদি দেখি আমরা স্পেনের বিরুদ্ধে ভজিনিয়ার যে অসাধারণ পারফরমেন্স এবং মহাকাব্যিক একটা ম্যাচ, সো এটা অন্য উচ্চতায় নিয়ে গেছে। সো পাশাপাশি আপনার কোয়াসার গোলরক্ষকের কথা বলবো, এলরুমের কথা বলবো, যে একটা ম্যাচে তো সে 15টা সেভ করেছে। সো আমার মনে হয় যে গোলরক্ষকদের পারফরমেন্স ওভারঅল যদি ধরি, আমার কাছে মনে হয় সব বিশ্বকাপকে ছাড়িয়ে যাবে তাদের পারফরমেন্স। বিপ্লব ভাই, ইতিমধ্যেই 6টা গ্রুপের 3টা করে ম্যাচ খেলা শেষ। আমরা জানি যে ওই গ্রুপ থেকে কারা নকআউটে যাচ্ছে, তৃতীয় দল হিসেবে কারা যাবে সেটা হয়তো কিছুদিনের মধ্যে নিশ্চিত হয়ে যাবে। এখন পর্যন্ত বিশ্বকাপের বড় দল যাদেরকে আমরা বলি তারা কেউই বাদ পড়ে নাই, যেটা আমরা এর আগের বিশ্বকাপে দেখেছি। জার্মানি, তার আগে 2014তে স্পেন, তারাও গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল। এবারের আসলে সিস্টেমটার কারণে কি বড় দলগুলো বাদ পড়ছে না গ্রুপ পর্ব থেকে? দেখুন, অবভিয়াসলি সিস্টেমটা তো অবশ্যই একটা বড় ব্যাপার, যে 32টা দেশ হয়তো প্রথম রাউন্ডে নকআউট স্টেজে যাবে। সো আমার মনে তারপর পারফরমেন্স একটা ব্যাপার আছে। পারফরমেন্সটা দেখেন, যদি মূল্যায়ন করে দেখেন বড় দলগুলো যাদেরকে নিয়ে আমরা বেশি ভাবি, ব্রাজিল, আর্জেন্টিনা। ব্রাজিল অবভিয়াসলি, আর্জেন্টিনা কমফোর্টেবল উইন দিয়ে শুরু করেছে। ব্রাজিলের কথা বলবো যে স্লোলি প্রথম ম্যাচটা অনেকেই মনে হয়েছে যে এই ব্রাজিল বেশি দূর যেতে পারবে না, কিন্তু পরের ম্যাচটা আর একটু আশা জাগিয়েছে, এবং থার্ড ম্যাচে সে টোটালি ব্রাজিলের চেহারাটা অন্যরকম মনে হয়েছে। সো ডে বাই ডে ইমপ্রুভ করছে প্রত্যেকটা জায়গায়। আপনি জার্মানের কথাও যদি বলি, জার্মান কিন্তু প্রথম ম্যাচটা জিতেছে একদম কমফোর্টেবল, 7-1 গোলে জিতেছে। পরের ম্যাচটা দেখেন আইভরি কোস্টের সাথে হারতে হারতে ম্যাচটা জিতেছে, এবং লাস্ট ম্যাচটা তো হেরেই গেল। আজ যেটা সকালে ম্যাচটা হয়েছে ওই ম্যাচটা তো অলরেডি হেরেই গেছে। সো আমার মনে হয় যে এই বিশ্বকাপে যারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছে, যাদেরকে একদম সম্ভাব্য আপনারা সেমিফাইনালিস্ট, কোয়ার্টার ফাইনালিস্ট মনে করছে, সেকেন্ড রাউন্ডের ফার্স্ট ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট তাদের জন্য, বিশেষ করে নকআউট স্টেজে কারা 16 দলের মধ্যে আসবে। সো আমার মনে হয় ওই ম্যাচটার উপর ডিপেন্ড করবে তাদের ফিউচার, এবং আমার মনে হয় যে ওই স্টেজে গিয়ে অনেক বড় দলও হেরে যেতে পারে, অনেক বড় দল আউট হয়ে যেতে পারে। একদম বিপ্লব ভাই, এবারে হিসাবটাও একটু কঠিন। এবারে নকআউট স্টেজের প্রথম রাউন্ড অফ 32তে 16টা ম্যাচ, 8টা ম্যাচ হবে হচ্ছে গ্রুপের চ্যাম্পিয়নদের সাথে, গ্রুপের 3 নম্বরে যারা ছিল তাদের। 4টা ম্যাচ হবে গ্রুপের সেকেন্ড যারা ছিল তাদের সাথে গ্রুপের সেকেন্ড, আর 4টা গ্রুপ হচ্ছে গ্রুপের চ্যাম্পিয়নের সাথে রানার আপ। তো অনেকেই আসলে সোশ্যাল মিডিয়াতে যে আলোচনাটা উঠে আসছে যে এই যেই চ্যাম্পিয়ন গ্রুপগুলো 3 নম্বর দলের সাথে খেলবে তাদেরকে কি বাড়তি সুবিধা দেওয়া হবে কিনা, বিশ্বকাপের মতো বড় মঞ্চে এই বাড়তি সুবিধা কথাটাও আসলে দেখুন, এই বিশ্বকাপের বড় মঞ্চে আপনি কোনো বাড়তি সুযোগের কোনো ওয়ে নেই, কারণ আপনি যেই 24টা দেশের পাশাপাশি আরও 8টা দল আসছে, বেস্ট
থার্ড টিম হিসাবে তারাও কিন্তু তাদের পারফরমেন্স দিয়ে এসেছে। আপনি যদি ইকুয়েশন করেন পয়েন্ট টেবিল, সেখানে কিন্তু একদম যে যারা 8টা দলের মধ্যে পড়বে মিনিমাম তাদের পয়েন্ট 3 থাকতে হবে। কারণ এই বিশ্বকাপে একমাত্র দেশ ধরো মেক্সিকো 9 পয়েন্ট নিয়ে এককভাবে যারা কোয়ালিফাই করেছে। সো আমার মনে হয় মেক্সিকো ছাড়া সবাই পয়েন্ট হারিয়েছে। আপনার কেউ 7 পয়েন্ট, কেউ 6 পয়েন্ট, কেউ 4 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করেছে। সো আমার মনে হয় যে এখানে ইকুয়েশন করার কোনো ওয়ে নেই। এবং এই বিশ্বকাপে যারা আসছে এখন 32 সুপার 32-এর মধ্যে থাকবে, তারা কিন্তু যেই কাউকে হারানোর সক্ষমতা আছে তাদের। বিপ্লব ভাই, নকআউটের কথা যখন চলেই আসলাম তখন ব্রাজিলের কথা বলতে হয়, কারণ বড় দলগুলোর মধ্যে মোটামুটি ব্রাজিলেরই প্রতিপক্ষকে সেটা নিশ্চিত হয়ে গেছে জাপান। জাপানও এশিয়ার অন্যতম সেরা দল এবং অনেকেই বিশ্বকাপ শুরুর আগে জাপানকে নিয়ে অনেক দূর কল্পনা করেছে। ব্রাজিল জাপান ম্যাচ নিয়ে আপনার প্রেডিকশন? দেখুন, আমি জাপানের কথা বলবো। জাপান আমাদের এশিয়ার প্রতিনিধি এবং জাপানের যে পারফরমেন্স, আপনি জাপান কিন্তু লাইকে এশিয়ার ব্রাজিল। এবং এই জাপান কিন্তু ফুটবলে কোন লেভেলে ফুটবল খেলছে এটা আমরা সবাই দেখেছি। প্রথম ম্যাচটায় যদি দেখেন, আপনার বেলজিয়াম নেদারল্যান্ডসের মতো দলের সাথে অসাধারণ পারফরমেন্স করেছে, গোল কনসিড করে গোল দিয়েছে। সেই নেদারল্যান্ডস কিন্তু এই বিশ্বকাপে যদি আমার ওভারঅল দেখি ওদের একদম সলিড একটা টিম মনে হচ্ছে এবং অসাধারণ একটা টিম। সো ওই দলের বিরুদ্ধে জাপান যে পারফরমেন্স করেছে, সো অসাধারণ। সো ব্রাজিলের সাথে যদি আমরা নকআউট স্টেজের কথা বলি, দেখুন ব্রাজিল প্রথম ম্যাচের পর কেউই কনফিডেন্স ছিল না। সেকেন্ড ম্যাচ, থার্ড ম্যাচের পর ব্রাজিলের প্রতি অনেকটাই কনফিডেন্স। তার মধ্যে নেইমারের ইনক্লুশন এবং বিশেষ করে রায়ানের মতো একটা তরুণ খেলোয়াড়, যেটা আমরা ভাবছিলাম যে রাফিনিয়া যাওয়ার পর কে খেলবে রাইট সাইডে, কিন্তু রায়ান অসাধারণ ফুটবল খেলেছে লাস্ট ম্যাচটা যদি দেখি। আমার মনে হয় যে ব্রাজিল দলটার সাথে নেদারল্যান্ডসের কথা বলি, লাস্ট ম্যাচটা 3-1 গোলে ওরা জিতেছে তিউনিশিয়ার সাথে। নেদারল্যান্ডসও চায় না যে ফেস করতে ব্রাজিলকে, কারণ এই ব্রাজিল কিন্তু ডে বাই ডে কিন্তু দুর্দর্শ হয়ে উঠছে, তাদের পুরনো ছন্দে ফেরার চেষ্টা করছে। তো আমার মনে হয় যে জাপান অবভিয়াসলি বেটার সাইড। আপনি যদি জাপানের সবচেয়ে স্ট্রং পয়েন্ট যদি দেখেন, ওরা অ্যাগ্রেসিভ ফুটবল, পজিটিভ ফুটবলটাই খেলে। এবং ওদের মধ্যে একটা জিনিস আমি পরিলক্ষিত হয়েছে, যেটা হলো অতীতে তারা কিন্তু লং পাসে খেলতো না, যেটা আমরা নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলেছি। একটা সংমিশ্রণ আছে এবং কেমিস্ট্রিটা অসাধারণ। প্লেয়ারগুলো উইং দিয়ে যেমন অ্যাটাকে যায় এবং মিডফিল্ডগুলো এবং অ্যাটাকে যখন যায় ওদের কুইক যায়, এবং আপনার ট্রানজেকশানে যখন হয় তাহলে ভেরি কুইক তারা আবার ট্রানজেকশানে তাদের পজিশনগুলো নেয়। সো জাপান অবশ্যই আপনার একটা কম্পিটিটিভ টিম ব্রাজিলের জন্য, এবং ব্রাজিলের মাথা ব্যথার কারণও হতে পারে। কিন্তু ব্রাজিল আপনার ব্রাজিলের মাস্টার মাইন্ড জোরেন কার্লো আনচেলতি আছেন, উনি কিন্তু ম্যাচ বাই ম্যাচ কিন্তু অ্যানালাইজ করে কার সাথে খেলা। সো আমার মনে হয় যে ব্রাজিল এই রাউন্ডটা জিততে কষ্ট হলেও এই রাউন্ডটা পার করবে ব্রাজিল। আর নকআউটের কথা বললেই আবারও একটু গোলকিপারদের কাছে চলে আসতে হয়, এই কারণে কারণ গ্রুপ পর্বে আপনি একটা ম্যাচে ড্র করছেন, কোনো সমস্যা হচ্ছে না। নকআউটে কিন্তু ড্র করার পরে পুরো চাপটা চলে আসে গোলকিপারদের উপর। গোলকিপার হিসেবে আপনার এবারের ধারণাটাকে, আমরা এর আগের বিশ্বকাপে দেখেছি আর্জেন্টিনা নেদারল্যান্ড খুবই দুর্দান্ত একটা পেনাল্টি শুটআউট ছিল। এই বিশ্বকাপে আপনি কি পরিমাণ পেনাল্টি শুটআউটের আশা দেখেন? সম্ভাবনা অনেক আছে, উড়িয়ে দেওয়ার কিছুই নেই। দেখুন প্রত্যেকটা দল কিন্তু, বিশেষ করে বড় দলগুলোর কথা বলো, যাদেরকে আমরা সম্ভাব্য চ্যাম্পিয়ন ভাবি আর যাদেরকে মনে করি যে না ওরা একটু দুর্বল, কিন্তু আপনি দেখবেন যে এই বিশ্বকাপে প্রথম রাউন্ডটা এক ধরনের গেছে, কিন্তু নকআউট স্টেজে সবাই তার জায়গায় বেস্ট। কারণ নকআউট স্টেজে আপনার অন দ্য ডে আপনি যদি বেস্ট পারফরমেন্স না করেন তাহলে, এবং সুযোগগুলো কাজে লাগাতে না পারেন, তাহলে আপনাকে কিন্তু সাফার করতে হবে। বিপ্লব ভাই, ব্রাজিলের কথা বললাম, এবার আসলে একটু রোনালদোর কথা বলতে হয়। এই বিশ্বকাপে তার শুরুটা আশানুরূপ হয়নি, কিন্তু এর পরে যেই পারফরমেন্স তিনি দেখিয়েছেন, দর্শকদের উদ্দেশ্যে একটা বার্তাই দিয়েছেন যে সে ফেরত এসেছে। আপনি খেলোয়াড় হিসেবে এবারে রোনালদোর পারফরমেন্স এবং তার যে অ্যাটিটিউড, সেটাকে কিভাবে দেখতেছেন? দেখুন রোনালদো, আমরা যদি দেখি বিশ্ব ফুটবলে রোনালদো এবং মেসির দ্বৈরথ এবং দীর্ঘ দুই যুগের মতো আমরা কিন্তু ফুটবলটাকে অন্য লেভেলে নিয়ে গেছে এই দুইজন। সো দুজনে হলো আমাদের জন্য গ্রেট। এবং রোনালদোর কথা বলি স্পেশালি আপনার এই পর্তুগাল টিমে প্রথম ম্যাচটা যদি দেখেন, পর্তুগাল যে ওয়েটের একটা দল, সে অনুযায়ী তারা পারফরমেন্স করতে পারেনি। এবং রোনালদোকে আমার কাছে মনে হয়েছে দলের মধ্যে কম্বিনেশন অভাব, রোনালদোকে বল না দেওয়া এবং পজিশনে গেলেও তাকে বল দিচ্ছে না। সো এই জিনিসটা কিন্তু পর্তুগিজদের মধ্যে আছে, পর্তুগাল টিমের মধ্যে আছে। বিশেষ করে হয়তো পর্তুগালের একটা জেনারেশন এখন চায় না যে রোনালদো থাকুক, কিন্তু আনফর্চুনেটলি হলো সত্যি কথা যে রোনালদো এই পজিশনে বেস্ট, এবং রোনালদোর পায়ে বল যাওয়া মানে গোল, এবং এটা প্রমাণ করেছে। লাস্ট ম্যাচটা যদি দেখেন, দুটো গোল করেছে। ফার্স্ট গোলটা দেখেন শুরুতে যেভাবে ফিনিশ করেছে, ইট ইজ মানে
মানে আউটস্ট্যান্ডিং ম্যাচ, আউটস্ট্যান্ডিং গোল, এবং ওই জায়গায় থেকে রোনালদো 2 ডিফেন্ডার সামনে পিছনে 3 জন এর বাইরে হয়ে কিন্তু ফিনিশ করেছে। সো আমার কাছে অসাধারণ পজিশনিং সেন্স। আর সেকেন্ড গোলটাও দেখেন আপনি, এই বয়সে আপনার 41 ইয়ার্স ওল্ড যদি একটা মানে থ্রো থেকে ডাইরেক্ট ঢুকে যে সুন্দর ফিনিশিং করেছে দেখার মতো। সো আমার মনে হয় রোনালদো ডে বাই ডে আরও ভালো করবে, এবং পর্তুগিজ টিমটা কিন্তু অনেক বেটার একটা দল। ওরা যদি অ্যাজ এ টিম খেলে তা আমার মনে হয় যে এই দল অনেক দূর যাবে। দর্শক, এই মুহূর্তে স্পোর্টস এক্সট্রা থাকছে ছোট্ট একটি বিরতি, আমাদের সাথে থাকুন। দর্শক, আবারও স্বাগত স্পোর্টস এক্সট্রায়। কথা বলছিলাম বিপ্লব ভট্টাচার্যের সাথে। বিপ্লব ভাই, রোনালদোকে আসলে একটা ম্যাচে যখন আপনি প্লেস করবেন কোচ হিসাবে, এটা কতটুকু প্রেসারিং আসলে? দেখুন, রোনালদো যখন একটা টিমে থাকে, অপোনেন্ট টিম সবসময় চিন্তা করে রোনালদোকে নিয়ে, কারণ আমরা জানি রোনালদো বক্স এরিয়া, ডি বক্স এবং ফ্রি কিকের জন্য সে মাস্টার মাইন্ড। সো এবং তার মধ্যে যে কোয়ালিটি আছে অ্যাজ এ নাম্বার 9, সো অসাধারণ। বিশ্ব ফুটবলে দেখেন আমরা নাম্বার 9 যদি বলি, এখন হাতে গোনা যে কয়জন আছে, ওয়ান অফ দেম রোনালদো। সো আপনার হল্যান্ডের কথা বলি, এখন সবচেয়ে ফাইনেস্ট নাম্বার 9, এবং এরপরে আপনার হ্যারি কেইন আছে। সো এই বিশ্বকাপে আপনার রোনালদোকে আমরা দেখছি, আমরা মেসিকে দেখি অন্য প্যাটার্নে ফুটবল খেলতে। মেসি একটু নিচে থেকে খেলে, মেসি হলো এটা মানে মেসি অন্য কোয়ালিটির এক প্লেয়ার, এবং মেসি কিন্তু বিশ্ব ফুটবলে যদি বলি সব মানে এখন ম্যারাডোনা যুগের পর হি ইজ এ বেস্ট। আর রোনালদো হলো গোল গেটার, স্পিডি, এবং তার যেই ফ্রি কিক এবং তার যে শুটিং পাওয়ার এবং অপোনেন্ট ডিফেন্ডারদেরকে ফাঁকি দিয়ে হেডে গোল করার সক্ষমতা একমাত্র রোনালদোর আছে। সো আমার মনে হয় যে রোনালদোকে নিয়ে অবশ্যই মাথা ব্যথার কারণ হবে, যে কেউই খেলুক চিন্তা করবেন রোনালদোকে নিয়ে পরিকল্পনা করার। আর রোনালদোর কথা যখন আসে তখন তো মেসির কথা নিয়েই আসতে হয়, যে এই বিশ্বকাপে 39 বছর বয়সে পা দিল কয়েকদিন আগে, 2 ম্যাচ খেলে 5 গোল ইতিমধ্যেই। বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। মেসিকে নিয়ে আসলে অনেক আলোচনা হচ্ছে। রোনালদোর সাথে তার তুলনা তো সারা জীবন ছিল, এখন আরো বেশি হচ্ছে ক্যারিয়ারের শেষে এসে। এই বিশ্বকাপে মেসি কত দূর যাবে? দেখুন, মেসি আপনি যদি দেখেন আর্জেন্টিনা দলে কিন্তু অনেক প্রতিভাবান খেলোয়াড়, এখন যে স্কোয়াডটা আছে স্কোলনির, এখানে কিন্তু অনেক প্লেয়ার আছে যেটা ফিউচার ধরেন এই আর্জেন্টিনা দলটাকে নেতৃত্ব দিবে। সো এই দলের থেকে যদি মেসি এখনও 39 বছর বয়সে 2 খেলায় 5 গোল করে ফেলতে পারে, তাহলে অন্য একটা স্ট্রাইকার আপনি দেখেন এখনও কিন্তু গোল পাচ্ছে না। সো আমরা তো এখনও ভাববো যে এটা মেসি নির্ভর একটা দল, মেসি গোল করলে আর্জেন্টিনা জিতে। সো মেসির অ্যাবসেন্সে, মেসি ছাড়া যদি অন্য কেউ গোল করে তাহলে সবাই বুঝবে। যে ব্রাজিল টিমটা দেখেন আপনি, কিন্তু সবাই বলেছে যে নেইমার নেই, কে গোল করবে, কোথায় স্ট্রাইকার, কোনো কিছু নেই, কিন্তু দিন শেষে দেখেন ওরা 7টা গোল করেছে 3 ম্যাচে, হয়তো একটা গোল কনসিড করেছে। সো এখানে ভিনিসিয়াস জুনিয়ররা যে পারফর্ম করেছে, সো আমার মনে হয় যে আর্জেন্টিনা দলটা যদি আপনি দেখেন, আমার কাছে লাস্ট ওয়ার্ল্ড কাপের পর এই স্কোয়াডটা অবশ্যই ভালো, কিন্তু একটা খেলোয়াড়ের অভাব আমার কাছে এখনও মনে হচ্ছে, আর সেটা হলো ডি মারিয়ার অ্যাবসেন্স ভোগাবে এই আর্জেন্টিনাকে আমার কাছে যেটা মনে হয়। কারণ ডি মারিয়া লাস্ট ওয়ার্ল্ড কাপের এবং অ্যাসিস্ট থেকে শুরু করে এই ম্যাচ উইনিংয়ের ব্যাপারে যতটুকু কন্ট্রিবিউশন, ওয়ান অফ দেম। সো আমার মনে হয় যে এই ডি মারিয়ার অ্যাবসেন্সটা আর্জেন্টিনাকে কতটুকু দূর নেয়, মেসি যদি কোনো ম্যাচে গোল করতে না পারে, সেটা কিন্তু ভাববার বিষয়। বিপ্লব ভাই, আর্জেন্টিনা বর্তমান চ্যাম্পিয়ন এবং এই বিশ্বকাপেও অনেকেই ধারণা করছে, যদিও টানা 2বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার খুব একটা আসলে প্রচলিত ধারণা নাই। ব্রাজিল এবং ইতালি এর আগে করেছে শুধুমাত্র, তাও বেশ আগে, আধুনিক ফুটবল আসারও আগে। আর্জেন্টিনা কি এবার আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার চাপটা নিয়ে যেতে পারবে শেষ পর্যন্ত? আর্জেন্টিনাকে যদি বিশ্ব চ্যাম্পিয়ন হতে হয়, আগে স্টেপ বাই স্টেপ যেতে হবে। এটা ব্রাজিলের ব্যাপারেও সেম। আর ফার্স্ট ম্যাচটা হয়তো নকআউট স্টেজে আর্জেন্টিনা একটু সহজ প্রতিপক্ষ পেতে পারে, এটা আমার একটু মানে চিন্তাধারা। কারণ এই জন্যই বললাম, কেপ ভার্দে যদি লাস্ট ম্যাচটা যদি আপনার সৌদিকে হারায়, তাহলে 5 পয়েন্ট নিয়ে হয়তো সেকেন্ড পজিশনে আসবে, তখন আর্জেন্টিনা ফেস করতে হবে। আর যদি কেপ ভার্দে না পারে, তাহলে কিন্তু আর্জেন্টিনাকে একটু কঠিন প্রতিপক্ষের মোকাবেলায় করতে হবে। সো দেখুন, ফার্স্ট পেজটা হলো খুবই ইম্পর্টেন্ট নকআউট স্টেজের। এই ম্যাচটা যদি জিতে, প্রত্যেকটা দলের মনোবল অন্য লেভেলে চলে যাবে কোয়ার্টার ফাইনালে। সো আমার মনে হয় যে আগে ফার্স্ট ম্যাচটা যাক নকআউট স্টেজে, তারপর আমরা চিন্তা করব। কারণ তবে এই বিশ্বকাপে আপনি এখন পর্যন্ত আমার চোখে যারা বেটার শেপে আছে, বেটার টিম হিসাবে মনে করি যে তারা সেমিফাইনালিস্ট
খেলার জন্য যোগ্য। যদি আপনার সঠিক আপনি অ্যানালাইসিস করেন যে টোটাল বিশ্বকাপের প্রত্যেকটা টিমের, আমার কাছে মনে হয় যে ফ্রান্স ওয়ান টিম, নাম্বার ওয়ান, তারপরে আপনার স্পেন, তারপরে আপনার নেদারল্যান্ডস আছে, আর এরপরে আমার কাছে মনে হয় যে আরেকটা টিম, সেটা হলো ইংল্যান্ড টিমটা এবার ভালো খেলছে বেশ ইংল্যান্ড। আরো দুইজন মহাতারকা খেলছে এবার বিশ্বকাপে, হল্যান্ড এবং এমবাপ্পে, এবং তাদের ম্যাচ আজকে রাতেই, ফ্রান্স এবং নরওয়ের মধ্যকার ম্যাচ। আপনার কাছে কি মনে হয় যে একসময় মেসি রোনালদো দ্বৈরথ সেটা আস্তে আস্তে এমবাপ্পে হল্যান্ডের দিকে আগাচ্ছে? আজকের রাতের ম্যাচে অবশ্যই ফ্রান্সের কাছে একটা বেটার টিম আছে, নরওয়ের হয়ে কি হল্যান্ড অতিমানবীয় কিছু করবে কি? দেখুন, অলরেডি কিন্তু সে প্রুভ করেছে, 2 ম্যাচে 4 গোল করেছে। হল্যান্ড কিন্তু আমরা জানি যে এখন বিশ্বের সবচেয়ে সুপার নাম্বার 9-এর ওয়ান অফ দেম। সো আর অবশ্যই আপনি এমবাপ্পে গুড শেপে আছে, এমবাপ্পে ধরেন সবচেয়ে ফাইনেস্ট প্লেয়ার ওয়ার্ল্ড কাপে যদি আপনাদের পর্যালোচনা করেন, এখন পর্যন্ত এমবাপ্পে ওয়ান অফ দ্য বেস্ট। সো আমার মনে হয় যে এই দুটো দলের খেলায় যদি আপনি দেখেন গোলের ব্যাপার, 16 গোল করে কিন্তু এমবাপ্পে অলরেডি মিরোস্লাভ ক্লোজার সাথে এবং একটা মেসির সাথে একটা খুবই হেলদি ফাইট হচ্ছে। সো এরপরে যদি আপনার হল্যান্ডের ফার্স্ট বিশ্বকাপ, সো আমার মনে হয় যে সে নেক্সট যদি নরওয়ে টিমটা যদি আরও দুটো বিশ্বকাপ খেলে পরপর, তাহলে কিন্তু আমার মনে হয় যে এই এমবাপ্পের রেকর্ডের কাছাকাছি চলে যাবে সে হল্যান্ড। সো হল্যান্ড ওই ধরনের একজন স্ট্রাইকার। আর নরওয়ে অনেক বছর পর বিশ্বকাপে আসলো এবং গ্রুপ পর্বেই ফ্রান্সের মতো একটা কঠিন প্রতিপক্ষকে পেল। নরওয়ের মতো দল ইউরোপিয়ান ফুটবল খেলে, তারা কি আসলে একটা আপসেট ঘটায় দিতে পারে কিনা? হ্যাঁ, অবভিয়াসলি, কারণ নরওয়ের ফুটবল যদি আপনি দেখেন বাছাই পর্বগুলোতে অসাধারণ পারফরমেন্স করেছে। ওরা কিন্তু হাই প্রেসিং ফুটবলটা খেলতে পছন্দ করে, পাশাপাশি ওদের কিন্তু ফিজিক্যালি অনেক স্ট্রং এবং তাদের ইউরোপিয়ান ধাঁচে যে ফুটবলটাতে তারা চমৎকার ফুটবল খেলে। সো আমার মনে হয় যে নরওয়ে অবশ্যই এই ফ্রান্স তো আমরা জানি অসাধারণ টিম, কিন্তু আজকের ম্যাচটা খুবই কম্পিটিটিভ একটা ম্যাচ হবে এবং নরওয়ে কোনো অংশেই ছেড়ে দিবে না এই ফ্রান্সকে। আরও দুইটা দলের কথা আসলে বলতেই হয়, জার্মানি এবং স্পেন। স্পেন 2010-এর চ্যাম্পিয়ন, জার্মানি আর্জেন্টিনাকে হারিয়ে 2014-এর চ্যাম্পিয়ন। এরপরে দীর্ঘদিন ধরে বিশ্বকাপে তাদের খুব একটা ভালো পারফরমেন্স দেখছিল না কেউ। এই বছর স্পেন এবং জার্মানিকে নিয়ে আপনার প্রেডিকশন কি? জার্মানের ব্যাপারে যদি আমি বলি, পার্সোনালি জার্মানের অতীতের যে টিম, সেই টিম না এখন। এই জার্মানকে নিয়ে যদি আপনি স্বপ্ন দেখেন, আমার মনে হয় যে সেকেন্ড রাউন্ডটা পর্যন্ত যদি ওরা পার করতে পারে তাহলে তো ভালো। তাছাড়া যেই পারফরমেন্স দেখেছি ইকুয়েডরের সাথে, আমার কাছে মনে হয় যে লাস্ট ম্যাচটা হেরে গেছে। এই ম্যাচের আগে আমি গত রাতে একটা প্রেডিকশন করেছিলাম যে জার্মান ম্যাচটা হেরে যাবে। সো আমাদের যে কোনো একজন বলেছে যে ভাই আপনি কিভাবে বলেন, আমি অবভিয়াসলি জার্মান হারবে, কারণ জার্মানের সবচেয়ে বড় সমস্যা হলো ওদের ডিফেন্স লাইন। আপনি যদি অ্যাটাকিং জায়গায় দেখেন, একমাত্র মিরোস্লাভ ক্লোজার অ্যাবসেন্সে কেউই নেই, নাম্বার 9। এছাড়া কিন্তু অ্যাটাকিংটা খারাপ করছে না, তারপরেও কিন্তু আপনার ডিফেন্স লাইনে অনেক সমস্যা, যেটা গত রাতে আমরা দেখেছি। আপনার ইকুয়েডরের সাথে হেরে গেছে ম্যাচটা এবং ইকুয়েডর যোগ্য দল হিসেবে জিতেছে। তা জার্মানকে নিয়ে আমি হয়তো হায়েস্ট আপনার সেকেন্ড রাউন্ডটা পার করতে পারে, কিন্তু আমি বড় কিছু দেখতে পাচ্ছি না জার্মানকে নিয়ে। আচ্ছা, আর স্পেনের কথা যদি বলি, লামিন ইয়ামাল রাইজিং স্টার এবং অলরেডি বার্সেলোনাকে অনেক কিছু এনে দিয়েছে। এর পাশাপাশি ইয়ামাল আছে, লামিন ইয়ামাল আছে, ফেরান তরেস আছেন, ইনাকি উইলিয়ামস আছেন, এবং ডিফেন্স লাইনও বেশ ভালো, পাউ কুবার্সি আছেন সেখানে, লেফট ব্যাক রাইট ব্যাক হিসেবে ভালো ভালো প্লেয়ার আছেন। স্পেনকে কতদূর দেখছেন? অনেকে বলছে যে স্পেন এবার বিশ্বকাপ নিয়েই নিবে, এর ধরনের একটা না, ধারণা আছে। সেটা অনেকটাই ধরেন আপনি যদি বলেন স্পেন বিশ্বকাপ নিয়ে নেবে, এটার জন্য কিন্তু অনেক হেলদি কম্পিটিশন আছে। সো আমার মনে হয় যে সবার আগে নকআউট স্টেজ পার হতে হবে, তারপরে আপনি চিন্তা করেন কোয়ার্টার ফাইনাল আছে, সেমিফাইনাল, অনেক দূরের ব্যাপার। সো বিশ্বকাপে যাদের সাথে খেলা পড়বে আপনি নকআউট স্টেজের পরে, তখন কিন্তু আরও বড় কম্পিটিশান। সো আমার মনে হয় যে যেই দলগুলো আছে, স্পেন ভালো করবে অবভিয়াসলি, টিম যদি দেখেন আপনি অসাধারণ একটা টিম, কিন্তু এই বিশ্বকাপে যারা নকআউট স্টেজ পার করে ফেস করবে, তারাও কিন্তু তাদের সর্বোচ্চ যোগ্যতা দিয়ে যাবে এবং কেউ ছেড়ে দিয়ে কথা বলবে না। একদম। বিপ্লব ভাই, অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এবার আপনার কাছ থেকে শুনবো যে এই বিশ্বকাপে চ্যাম্পিয়ন, রানার্স আপ এবং সেমিফাইনালিস্ট কারা হতে পারেন, একেবারে আপনার ব্যক্তিগত মতামত। এটা আসলে খুবই ডিফিকাল্ট একটা কোশ্চেন, কারণ আমরা এখনো নকআউট স্টেজ যাইনি। তবে আমি মনে করি যে নকআউট স্টেজ এবং কোয়ার্টার ফাইনাল যদি ব্রাজিল আর্জেন্টিনা টপকাতে পারে, এই দুই দলের সেমিফাইনাল খেলার সম্ভাবনা খুবই বেশি, এই দুই দল সেমিফাইনাল খেলার সম্ভাবনা বেশি। পাশাপাশি আমি অবশ্যই স্পেন আর কথা বলবো, এই ফ্রান্সের কথা বলবো।
আচ্ছা, এই এবারের যে বিশ্বকাপ যে ব্র্যাকেটগুলো আমরা দেখছি যে কার সাথে কার খেলা পড়তে পারে, খুব সম্ভবত কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা এবং পর্তুগালের একটা ম্যাচ হলেও হতে পারে, যদি সবকিছু যারা প্রেডিকশন দেন তাদের অনুযায়ী মিলে যায়। সেক্ষেত্রে আবারও বিশ্বকাপ মেসি এবং রোনালদোর মধ্যে একটা দ্বৈরথ দেখতে পারে। এ ধরনের যদি ম্যাচ হয় আর্জেন্টিনা পর্তুগাল, কাকে এগিয়ে রাখবেন? আমি একটা বলি যে আমার কাছে মনে হয় যে যদি কোয়ার্টার ফাইনাল পর্তুগালের সাথে পড়ে, পর্তুগাল যদি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যায় আর আর্জেন্টিনাও আসে, আমার কাছে মনে হয় যে পর্তুগাল জিতবে এই আসরে। আচ্ছা, এটা নিয়ে হয়তো আমরা একটু যদি আপনার কাছে জানতে চাই যে এই ধরনের বিগ ম্যাচ এবং বিগ প্লেয়াররা যেসব ম্যাচে থাকেন খুবই ডিফিকাল্ট প্রেডিক্ট করা। আপনার ব্যক্তিগত কারণটা যদি জানতে পারি, আমার ব্যক্তিগত কারণ যদি বলি যে এখন পর্যন্ত আর্জেন্টিনার যেই খেলা দেখেছি তার মধ্যে মেসি কেন্দ্রিক, মেসির গোল করলে জিতে যাচ্ছে, কিন্তু মেসির বাইরে কেউই কিন্তু গোলে ফিরছে না। সো এটা কিন্তু অনেক বড় একটা সমস্যা আমার কাছে মনে হয়েছে। আর তাছাড়া ধরেন পর্তুগাল টিমটা কিন্তু আপনি কিন্তু অনেক বেটার টিম, ওদের লাইন আপটা যদি দেখেন, ওদের এক্সপিরিয়েন্স অনেক খেলোয়াড় আছে। আমি ওই জন্যই বলছি, আর পরপর ব্যাক টু ব্যাক কেউ বিশ্বকাপ জেতাটা খুবই ডিফিকাল্ট, সো দুরূহ। সো আমার কাছে মনে হয় যে এই একটা বড় স্টেজে গিয়ে কোয়ার্টার ফাইনালে যখন আপনার পর্তুগালের সাথে পড়বে আর্জেন্টিনা, তখনই বোঝা যাবে আর্জেন্টিনার অবস্থানটা। এবং আপনি যদি দেখেন আর্জেন্টিনার প্রিভিয়াস দুটো ম্যাচ দেখেছি, হয়তো আজকে আগামীকাল আরেকটা খেলা দেখবো আমরা আর্জেন্টিনার। সো আমার মনে হয় যে এই ম্যাচ থেকেও যদি স্কোর যদি অন্যরা না করতে পারে, দেখেন স্কোর একটা অনেক বড় ইম্পর্টেন্ট জিনিস, প্লেয়ারদেরকে একটা মোটিভেটেড করা এবং অন্যরকম শেপে আসা। যেমন ব্রাজিলের কথা বলো, কুনিয়া নেমেই কিন্তু গোল করেছে দুটো, এর পরের ম্যাচে গোল করেছে, ধারাবাহিকতা। সো আর্জেন্টিনা দলে কিন্তু লাউতারো মার্তিনেজদের গোল করতে হবে, আলভারেজদের গোল করতে হবে। ওরা যদি গোল করে দল হিসাবে অনেক ভালো, কিন্তু ওই মেসি কেন্দ্রিক সবার একটা চিন্তা যে মেসি সব কিছু করে দিচ্ছে। সো আমার মনে হয় যে এখানে একটা বড় দলগুলো কিন্তু পরিকল্পনা নিয়ে নামবে যে মেসিকে গোল করতে দেওয়া যাবে না, মেসি সব কিছু। সো কি প্লেয়ার, সো আমার মনে হয় যে এটা সবচেয়ে বড় ভোগাবে আর্জেন্টিনাকে। একদম। আর সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, যেটা যেহেতু আপনি গোলকিপার ছিলেন, এই বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস কার হাতে উঠতে পারে? এখনও অনেক দূরে, কারণ ফাইনালে ম্যাচের পর ডিসাইড করবে যে কার হাতে গোল্ডেন গ্লাভস হবে, ভাগ্যবান দল কোন দুইটা। সো আমার মনে হয় যে এটা অনেক পরের। তবে আমি মনে করি যে এই বিশ্বকাপে যদি কোনো স্পেশাল কোনো পুরস্কার থাকতো যে গোলরক্ষকদের জন্য, অবশ্যই আমি ভজিনাকে দিতে বলবো। বিপ্লব ভাই, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক দেখছিলেন স্পোর্টস এক্সট্রা, আমাদের সাথে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য। স্পোর্টস এক্সট্রার আগামী পর্ব দেখতে চোখ রাখুন গ্রিন টিভির পর্দায় একই সময়ে।